আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর যে নমুনা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে ওগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম প্রশ্নটা কি বলছে দেখো তো, লিগামেন্ট কিভাবে কাজ করে। সবার আগে আমাদের বুঝতে হবে লিগামেন্ট কি জিনিস। লিগামেন্ট হচ্ছে তোমার অস্থি এবং অস্থিকে সংযুক্তকারী একটা অংশ, যেটা কি করতেছে তোমার অস্থি আর অস্থিকে মানে ধরে রাখতেছে বা বন্ধনীর মতো কাজ করতেছে। এটা হচ্ছে মেইনলি একটা ইলাস্টেজ তন্তু, মানে ইলাস্টিকের মতো। সেক্ষেত্রে আমি যদি একটা চিত্র আঁকি, ধরো এটা একটা অস্থি, এই অস্থিটা নিচের দিকে আরেকটা অস্থি আছে, এরকম দুইটা অস্থি আমরা যখন মুভমেন্ট করতে যাব সেক্ষেত্রে তোমার হাড়ের সাথে হাড় ঘষা লাগলে তো ক্ষয় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই ক্ষয়টা যাতে না হয় এখানে কি আছে, তরুণাস্থি আছে। তরুণাস্থি থাকার পরেও যদি আরও ঘষা লেগে যায় অথবা আমাদের মুভমেন্টটাকে আরেকটু স্মুথ করার জন্য এখানে কিছু ফ্লুইড থাকে। এই ফ্লুইডগুলা তোমার দুইটা হাড়ের মাঝখানে অবস্থান করতেছে। এরকম সব কিছুকে একসাথে ধরে রাখার জন্য আমাদের উপর থেকে নিচ পর্যন্ত, ধরো আমি একটা স্কচ টেপ ব্যবহার করলাম। এখানে ধরো আমার একটা হাড়, এটা আরেকটা হাড়, এই দুইটা হাড়কে আমি এভাবে উপর থেকে নিচ পর্যন্ত স্কচ টেপ দিয়ে আটকায় রাখলাম। এর দুই দিক থেকে দুইটা স্কচ টেপ, দেখো তো ভিতরে অস্থিগুলো তোমার একদম নির্দিষ্ট স্থানে আসে না, এরকম অস্থিগুলোকে ধরে রাখার জন্য যে স্কচ টেপটা ব্যবহার করতেছি এটাই হচ্ছে আমার লিগামেন্ট। তাহলে লিগামেন্ট কিভাবে কাজ করতেছে, পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় একটা অংশ। দেখো পাতলা কাপড়ের মতো, কাপড়ের মতো বলতে এটা হচ্ছে মেইনলি তোমার চওড়া থাকে, অনেক বেশি চওড়া হয় এবং অনেক বেশি দৃঢ় থাকে। স্থিতিস্থাপক যে বন্ধনী অস্থিগুলোকে পরস্পর যুক্ত রাখে, তার মানে হাড়ের সাথে হাড়কে সংযুক্ত রাখবে। অস্থিগুলোকে অনেক একের অধিক অস্থি থাকতে পারে, সংযুক্ত রাখতেছে যেই বন্ধনীটা ওইটাকে আমরা বলতেছি অস্থি বন্ধনী বা লিগামেন্ট। তাহলে লিগামেন্টের কাজ কি, এভাবে ধরে রাখার কাজটা করতেছে। এবার লিগামেন্ট হচ্ছে হাড়ের সাথে হাড়কে সংযোগকারী অত্যন্ত শক্ত নমনীয় তন্তুময় যোজক কলা। দেখো এটা কিন্তু তন্তুময়। আর যোজক কলা কেন বলা হয়েছে, স্কেলিটন যে যোজক টিস্যু, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, অস্থি তরুণাস্থি। ওরা দুইজনই হচ্ছে যোজক কলার অন্তর্ভুক্ত। রক্তও কিন্তু যোজক কলা, মানে আমরা যোজক কলাকে তিনটা ভাগে ভাগ করতে পারি, ফাইব্রাস যোজক টিস্যু, তারপরে হচ্ছে তোমার স্কেলিটন, তারপরে তরল যোজক টিস্যু। এই তিন ধরনের যোজক টিস্যু আছে। যোজক টিস্যু বলতে যাদের মাতৃকার পরিমাণ খুব বেশি থাকে এবং কোষের পরিমাণ কম থাকে। মাতৃকা বেশি হইলে ওই কোষগুলো কি হয়, লিকুইডে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, এটাকে আমরা যোজক কলা বলতেছি। যা মূলত জয়েন্ট বা গিটের সাথে স্থায়িত্ব ও সুরক্ষা দান করে। এখন তোমার যাতে এই হাড়টা স্থানচ্যুত না হয়ে যায়, হাড়গুলো যাতে একদম ঠিক জায়গায় থাকে, স্থানচ্যুত হয়ে গেলে তো তোমার নড়াচড়ার সমস্যা হবে। সেক্ষেত্রে এই স্থানচ্যুত না হওয়ার কাজটা করতেছে হচ্ছে আমাদের এই লিগামেন্ট। এটি হাড়কে নির্দিষ্ট সীমার মধ্যে রাখে। এই যে দেখো এইটা মুভমেন্ট করলেও সর্বোচ্চ এতটুকু পর্যন্ত নড়াচড়া করতে পারবে, কিন্তু একদম যদি এরকম বাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে তো সমস্যা। তাহলে সীমার মধ্যে রেখে আমাদের নড়াচড়া করাতে সাহায্য করবে, শরীরের কাঠামোকে স্থিতিশীল রাখে, হাড়ের অতিরিক্ত নড়াচড়া নিয়ন্ত্রণ করে এবং জয়েন্টকে স্থানচ্যুত হওয়া থেকে প্রতিরোধ করে। যদি স্থানচ্যুত হয়ে যায় সেক্ষেত্রে তো সমস্যা। তাহলে লিগামেন্ট কি করতেছে, আমাদের এই কাজগুলো করতেছে, হাড় আর হাড়কে সংযুক্ত রেখে ওরা যাতে স্থানচ্যুত না হয়ে যায় ওই কাজটা করতেছে আমাদের লিগামেন্ট। এরপরের প্রশ্নটায় যাই, চলো কি বলছে। অস্টিওপোরোসিস কি, অস্টিওপোরোসিস প্রতিরোধে করণীয়। এখন অস্টিওপোরোসিস হচ্ছে তোমার হাড়ে ক্যালসিয়ামের অভাবজনিত একটা রোগ। ক্যালসিয়ামের অভাব যদি হয় সেক্ষেত্রে আমরা জানি আমাদের হাড় এবং দাঁত এগুলা ক্যালসিয়াম দ্বারা গঠিত। এখন যদি ধরো ক্যালসিয়াম জাতীয় খাবার তুমি গ্রহণ করতেছো না বা তোমার দেহে ক্যালসিয়ামের অভাব, সেক্ষেত্রে আমরা হাড়গুলা ভঙ্গুর হয়ে যেতে দেখবো। মেনলি 50 বছরের বেশি হইলে বা 50 ঊর্ধ্ব বয়সের বেশি বয়স্কদের ক্ষেত্রে আমরা এই অস্টিওপোরোসিস হইতে দেখি। ক্যালসিয়ামের অভাবজনিত একটা রোগ। আমাদের দাঁত হাড় ক্যালসিয়াম বা ধাতুর বিভিন্ন যৌগ দ্বারা গঠিত। সেক্ষেত্রে ক্যালসিয়াম যদি কমে যায় তাহলে ঘনত্বও কমে যাবে। হাড়ে ঘনত্ব কমে গেলে হাড় দুর্বল হয়ে যাবে বা ভঙ্গুর হয়ে যাবে। তখন কি হচ্ছে, দুর্বল বা ভঙ্গুর হয়ে গেলে তোমার এই যে সমস্যাগুলো হয়, মানে নিচে আমরা যে কারণগুলো একটু পরে পড়ব। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে এই রোগটা হইতে পারে। বয়স বৃদ্ধির সাথে সাথেও হইতে পারে। নারীদের ক্ষেত্রে মেনোপজ, এই যে মেনোপজ বলতে মাসিক চক্রটা পজ হয়ে যাওয়া। আমরা যে কোনো ভিডিও চাইলে পজ করতে পারি না, তুমি চাইলে হচ্ছে আমার এই ভিডিওটা এখন পজ করে দিতে পারো, তাই না? সেক্ষেত্রে এই যে পজ করতেছি আমরা, তার মানে থামিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে মেনোপজ বলতে মেয়েদের ক্ষেত্রে যে মাসিক চক্রটা হয় ওইটা থামিয়ে দেওয়া।
এখন মাসিক চক্র 40 বছরের পর তোমার অটোমেটিক থেমে যায়, মানে সৃষ্টিকর্তা কর্তৃক এরকম বডি সাইকেলটাই এরকম যে থেমে যাচ্ছে। যদি মাসিক চক্রটা চলতে থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে একজন মা গর্ভধারণ করতে সক্ষম হয়, কিন্তু যদি মেনোপজ হয়ে যায় তাহলে আর গর্ভধারণ করতে পারে না। এখন হাড়গুলো যখন দুর্বল হয়ে যাচ্ছে, 40-এর পরে লো বোন ডেনসিটি দেখা যায়, সেক্ষেত্রে এই যে তোমার হাড় আমাদের কি করতেছে, দেহের ভারটা বহন করতেছে। হাড় যখন দেহের ভার বহন করবে তখন কি হবে, তোমার যে শ্রোণী চক্রের যে হাড়গুলা, এগুলো আমাদের মা যখন বেবি ক্যারি করবে তখন কিন্তু ওই ভারগুলা সব তোমার শ্রোণী চক্রের হাড়ের উপর এবং পায়ের হাড়ের উপর পড়তেছে। হাড় এখন ভঙ্গুর হয়ে গেছে, তুমি যদি বেবি ক্যারি করতে যাও এটা তোমার জন্য বা মায়ের জন্য ক্ষতিকর হবে। এখন সৃষ্টিকর্তা দেখো সাইকেলটা এত সুন্দর করে বানাইছে যাতে মায়ের ওই হাড়ের ভঙ্গুর হয়ে যাওয়ার যে সমস্যাটা, এটার কারণে যাতে মায়ের দেহে কোনো সমস্যা না হয়, এই জন্য মেনোপজটা ঘটায় দেয়, যাতে সে আর গর্ভধারণ করতে না পারে। পুরুষদের ক্ষেত্রে দীর্ঘদিন যদি স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করো সেক্ষেত্রে এই হাড়গুলা ভঙ্গুর হয়ে যেতে পারে, তাহলে অস্টিওপোরোসিস আমরা এই কারণে দেখতে পাই। এখন এই যে এর প্রতিরোধে আমরা কি কি করতে পারি, যথেষ্ট পরিমাণে সূর্যালোকের সংস্পর্শে যেতে হবে। কি জন্য? কারণ আমরা জানি আমাদের ত্বকের নিচে যে ভিটামিন ডিটা থাকে ওইটা সূর্যের আলোর সংস্পর্শে গেলে অ্যাক্টিভ হয়ে যায়। ভিটামিন ডি সূর্যের আলোর সংস্পর্শে গেলে অ্যাক্টিভ হয়ে যায়। এখন অনেকে আবার এই কথাটা বলে যে সূর্যের আলোতে নাকি ভিটামিন ডি থাকে, কথাটা ভুল। সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে না, ভিটামিন ডি হচ্ছে তোমার ত্বকের নিচে থাকতেছে, কিন্তু অ্যাক্টিভ হচ্ছে কখন, সূর্যালোকের উপস্থিতিতে। ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করা, এই যে তোমার ক্যালসিয়ামের অভাবে এই রোগটা হচ্ছে, তাহলে তুমি ক্যালসিয়াম বেশি করে গ্রহণ করো খাদ্যের মাধ্যমে, তবে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাও, তাহলেই কিন্তু তোমার কিছুটা রিকভারি হয়ে যাবে। ওই ক্যালসিয়ামগুলো গিয়ে তোমার হাড়গুলোকে আরেকটু দৃঢ়তা প্রদান করতে পারবে। এরপরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ব্যায়াম করতে হবে। তোমার এরকম যে হাড় ভঙ্গুর হয়ে গেছে, হাড়ে ব্যথা, এই জন্য আমি ব্যায়াম করবো না, কিন্তু এইটা কিন্তু আরও ক্ষতিকর হয়ে যাবে তুমি যদি অলস বসে থাকো। সেক্ষেত্রে ওই হাড়ের জায়গাটা মুভমেন্টের ভিতর রাখতে হবে বা ব্যায়াম করতে হবে। তারপরে সুষম ও আঁশযুক্ত খাবার খেতে হবে। সুষম খাদ্য বলতে যে খাদ্যের সবগুলো উপাদান পরিমিত পরিমাণে থাকে, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে সুষম খাদ্য। এখন সুষম খাদ্যের তালিকা বলতে তুমি মনে করো তোমার খাবারের তালিকায় তুমি শর্করা জাতীয় খাবার রাখলা, আমিষ, স্নেহ সব কিছু একটু একটু করে রাখলা, সেক্ষেত্রে ওই খাবারটাকে বলবো হচ্ছে সুষম খাদ্য। একই খাবারে কিন্তু এই সব উপাদান আমরা একসাথে কখনোই পাবো না, তোমার তালিকায় সকল খাদ্য উপাদান রাখা লাগবে, তারপরে যে হচ্ছে আমরা এটাকে সুষম খাদ্য বলতে পারতেছি। তাহলে এই আঁশযুক্ত খাবার বলতে রাফেজ জাতীয় খাবারও হচ্ছে আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। তাহলে এই অস্টিওপোরোসিস যেহেতু তোমার ক্যালসিয়ামের অভাবে হচ্ছে, আমাদের এই ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি করে গ্রহণ করতে হবে, তাহলে আমরা এই অস্টিওপোরোসিস বা হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার সমস্যা থেকে রক্ষা পাইতে পারবো। এরপরে আসো কি বলছে, কানের পিনায় কোন ধরনের স্কেলিটাল যোজক টিস্যু থাকে? কানের পিনা, আমরা জানি আমাদের নাক আর কানের পিনায় এক ধরনের তরুণাস্থি অবস্থান করতেছে। ধরে দেখো তো, এই যে নাক আর কান খুবই নরম না, এই জায়গাটায় তরুণাস্থি অবস্থান করতেছে। তরুণাস্থি কি করে, তোমার অস্থির মতোই গঠন করে, তারপরে মানে দেহের আকৃতি বজায় রাখে, গঠনটা ধরে রাখে, কিন্তু এটা হচ্ছে অস্থির তুলনায় কিছুটা নরম। আর অস্থি তুমি যদি একটু জোরে আঘাত করো সেক্ষেত্রে দেখো আমার এই জায়গার হাড়টা কিন্তু ফাটাও ধরে যেতে পারে, কিন্তু তরুণাস্থি কিন্তু এত সহজে ভাঙে না, এটার স্থিতিস্থাপকতা বেশি। সেক্ষেত্রে দেখো এই তরুণাস্থিকে কিন্তু তুমি ধরে হচ্ছে অনেক জোরে মোচড় দিলেও এটা ভাঙতেছে না। কান ধরে অনেক সময় টিচারের কান মলা দেয় না, আমি কিন্তু আমাদের অফলাইন স্টুডেন্টদেরকে মাঝে মাঝে কান মলা দিই, সেক্ষেত্রে ওদের কানটা তো ভেঙে যাচ্ছে না, তাই না? এটার একটা সুবিধা হচ্ছে কি, তরুণাস্থি অবস্থান করতেছে। তাহলে কানের পিনায় স্থিতিস্থাপক তরুণাস্থি নামক স্কেলিটাল যোজক টিস্যু তোমার 3 ধরনের, ফাইব্রাস, স্কেলিটাল আর তরল যোজক টিস্যু। এই যে স্কেলিটাল ওইটা আবার 2 ধরনের, অস্থি আর তরুণাস্থি। তাহলে এই যে তরুণাস্থিটা এটা কানের পিনায় অবস্থান করতেছে। স্থিতিস্থাপক তরুণাস্থির যে ম্যাট্রিক্সে প্রচুর পরিমাণে ইলাস্টিক তন্তু ঘন জালিকার মতো বিন্যস্ত থাকে। যোজক টিস্যুর এটাই হচ্ছে তোমার বৈশিষ্ট্য, ওখানে মাতৃকা বেশি পরিমাণ থাকে, মাতৃকা মানে হচ্ছে যে ম্যাট্রিক্স বেশি পরিমাণে থাকে, আর কোষ হচ্ছে কিছুটা কম পরিমাণে থাকে। এটা কি অত্যন্ত নমনীয় এবং স্থিতিস্থাপকতা দান করে। নমনীয় কি জন্য, এই যে তুমি ধরলেই বুঝতে পারতেছো, অস্থির তুলনায় কিন্তু এটা নমনীয় এবং স্থিতিস্থাপকতা অস্থির তুলনায় বেশি। এর ফলে কানের পিনাকে ভাঁজ করলে বা বাঁকালে এটি ভেঙে যায় না এবং চাপ সরিয়ে নিলে আবার আগের অবস্থায় চলে আসে। দেখো তুমি মোচড় দিয়ে ধরে রাখো, ছেড়ে দিলে কিন্তু এটা এরকম বেঁকা হয়ে থাকবে না, এটা আবার আগের অবস্থায় চলে যাবে। তার মানে ইলাস্টিক তন্তুগুলোর বৈশিষ্ট্য কি, তুমি একটা রাবার ব্যান্ডকে টান দাও, টান দিয়ে আবার ছেড়ে দিলেও আবার আগের দশায় চলে আসতেছে, এটাই হচ্ছে স্থিতিশীলতা, ও আগের দশায় চলে আসতে যাবে। তাহলে
এই যে বৈশিষ্ট্যগুলো আমরা তরুণাস্থির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই বিশেষ টিস্যু কানের পিনাকে একটি নির্দিষ্ট কাঠামো দেয় এবং শব্দ তরঙ্গকে গ্রহণের জন্য উন্মুক্ত রাখতে সাহায্য করে। এই যে দেখো আমাদের কানে কিন্তু কতগুলো ঢেউ ঢেউ অংশ দেখতে পাই, তাই না? এই ঢেউগুলো কিন্তু খুবই দরকারি, কারণ ওই যে শব্দটাকে প্রক্রিয়াজাত করে তোমার ভিতর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এই ঢেউগুলা দরকারি। মানে সৃষ্টিকর্তা আমাদেরকে কত নিখুঁতভাবে তৈরি করছে, প্রতিটা জিনিস তুমি যখন গবেষণা করতে যাবো তখন বুঝবা যে এই কানের ঢেউগুলোও কিন্তু প্রতিটা দরকারি, কারণ এগুলা শব্দটাকে মানে তোমার প্রক্রিয়া করে ভিতরে যাইতে সাহায্য করতেছে। তারপরে আসো আমরা 4 নম্বর প্রশ্নটায় যাই। কি বলছে? কাঁধে কোন ধরনের অস্থিসন্ধি থাকে? কাঁধ, এই যে এই জায়গাটা কাঁধ, কাঁধে কোন ধরনের অস্থিসন্ধি থাকতেছে? সাইনোভিয়াল অস্থিসন্ধি। অস্থি মানে হাড়, সন্ধি বলতে হচ্ছে সংযোগ বা মিলন, আর সাইনোভিয়াল যেটা, সাইনোভিয়াল হচ্ছে দুইটা অস্থির মাঝখানে তোমার সাইনোভিয়াল ফ্লুইড থাকবে, সাইনোভিয়াল গহ্বর থাকবে, ওই জায়গাগুলোকে আমরা সাইনোভিয়াল অস্থিসন্ধি বলতেছি, যেটা তোমার মুভমেন্ট অনেক বেশি সহজ করে। কাঁধের সন্ধির অস্থিগুলো এরকম স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনী দিয়ে দৃঢ়ভাবে আটকানো থাকে এবং অস্থিসন্ধিতে সাইনোভিয়াল রস থাকে, ফলে সহজেই অস্থিসন্ধি সঞ্চালন করা যায়। আমি এই জায়গাটা তোমাকে একটু চিত্র এঁকে দেখাই, সেক্ষেত্রে তুমি এই সাইনোভিয়াল অস্থিসন্ধিটা একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবা। দেখো এই জায়গায় একটা হাড় আর একটা হাড়, উপরে থাকতেছে হচ্ছে তোমার তরুণাস্থি, এরপরে মাঝখানে তোমার ফাঁকা গহ্বর, এই যে গহ্বরটা, এই গহ্বরের ভিতর কিছু লিকুইড থাকবে, ওইটাকে আমরা বলবো সাইনোভিয়াল ফ্লুইড। এরপরে উপর থেকে নিচ পর্যন্ত স্কচ টেপ দিয়ে ধরো আমি আটকায় দিলাম যাতে হাড়গুলো স্থানচ্যুত হইতে না পারে। এই পুরাটাই হচ্ছে আমার সাইনোভিয়াল অস্থিসন্ধি। এইখানের যে হাড়গুলা, এটা হচ্ছে তোমার ফাঁপা, এরকম ফুটা ফুটা অংশ থাকতেছে, এটা হচ্ছে ফাঁপা অস্থি। আর যে জায়গায় হচ্ছে তোমার ছিদ্র নাই ওই জায়গাটা হচ্ছে নিরেট। এখন আমি যদি এটা চিহ্নিত করতে যাই, দেখো চিহ্নিত করলে একটু সুন্দর করে বুঝতে পারবা এটা কি আমার ফাঁপা অস্থি, ফাঁপা অস্থি। আর যে জায়গাটায় ফাঁপা অংশ নাই এটাকে আমি কি বলবো? নিরেট অস্থি। এটা হচ্ছে আমার নিরেট অস্থি। অস্থির উপরে যে পাতলা আবরণটা, এই আবরণটাকে আমরা বলি হচ্ছে পেরিঅস্টিয়াম। এটা দেখা যাচ্ছে না হয়তো, মানে অনেক পাতলা একটা আবরণ আছে, এটাকে আমি কি বলতেছি? পেরিঅস্টিয়াম বলতেছি। পেরিঅস্টিয়াম, পেরিঅস্টিয়াম হচ্ছে অস্থির বাইরের আবরণ। এরপরে ওর বাইরে আমি এটা কি আঁকছি, আরেকটা যে লেয়ার, এটা হচ্ছে তরুণাস্থি, তরুণাস্থি। এরপরে মাঝখানে এটা কি আমার সাইনোভিয়াল গহ্বর, সাইনোভিয়াল, সাইনোভিয়াল গহ্বর, যেখানে ভিতর কি থাকবে? সাইনোভিয়াল ফ্লুইড কিন্তু থাকবে, সাইনোভিয়াল ফ্লুইড থাকতেছে, সাইনোভিয়াল গহ্বরের ভিতর থাকবে সাইনোভিয়াল ফ্লুইড। এরপরে এইদিকে আবার সেম স্ট্রাকচার, আমি এতবার চিহ্নিত করব না। আর এটা কি আমার লিগামেন্ট বা অস্থি বন্ধনী, লিগামেন্ট। তাহলে এই পুরাটা হইলো আমার একটা সাইনোভিয়াল অস্থিসন্ধি। তাহলে চিত্রের নাম আমি কি দিতে পারি? সাইনোভিয়াল, সাইনোভিয়াল অস্থিসন্ধি। তাহলে দেখো সাইনোভিয়াল একটা অস্থিসন্ধি আঁকলাম, এইটার ভিতরে এখানে যে ফ্লুইডটা আছে, এই ফ্লুইডটা কি করতেছে? আমার মুভমেন্টটাকে অনেক বেশি সহজ করতেছে বা ফ্লেক্সিবল করতেছে। দেখো হাড়ের সাথে হাড় যাতে ঘষা না খায় এই জন্য এখানে ভিতর কত কিছু দেওয়া, আবার মুভমেন্টটা যাতে অনেক বেশি স্মুথ হয়। ধরো তো আমরা যে বড় গেট বা কেচি গেট যখন অনেক বেশি জ্যাম হয়ে যায়, ব্যাগের চেন যখন জ্যাম হয়ে যায়, তখন আমরা কি দিই? ভেতর মোবিল দেই না? দুইটা জায়গার যে সংযোগ স্থলটাতে মোবিল দিচ্ছি বা লুব্রিকেন্ট জাতীয় কিছু দিচ্ছি, সেক্ষেত্রে তোমার মুভমেন্টটা অনেক বেশি স্মুথ হচ্ছে বা ফ্লেক্সিবল হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলতেছি? সাইনোভিয়াল অস্থিসন্ধি বলতেছি, কারণ একটা অস্থি আরেকটা অস্থি, দুইটা অস্থি দেখো সংযুক্ত আছে, অস্থিসন্ধি। এই জায়গাটা হোক গেল আমার সাইনোভিয়াল অস্থিসন্ধির কথাবার্তা। তাহলে এখানে কি হচ্ছে? তোমার এই মুভমেন্টটা স্মুথ করতেছে। কাঁধের ক্ষেত্রেও আমরা এটা দেখতে পাই, সেক্ষেত্রে অস্থিসন্ধি যাতে বিচ্যুত না হয় যা তার জন্য কি থাকতেছে? লিগামেন্ট থাকতেছে। এই যে কাঁধের সন্ধিটাকে, এই যে স্ট্রাকচারগুলো একটু আগে আমি যে স্ট্রাকচার আঁকছি ওই কথাবার্তাগুলোই এখানে আছে, এই জন্য এটাকে আমরা কি বলবো? সাইনোভিয়াল অস্থিসন্ধি বলবো। কাঁধের যে অস্থিটাকে বল ও কোটর সন্ধিতে সন্ধিস্থলে একটি অস্থির মাথার মতো গোল অংশ অন্য অস্থির কোটরে এমনভাবে স্থাপিত থাকে যেন অংশটি বাঁকানো, পাশে চালনা কিংবা সকল দিকে নড়াচড়া করানো যায়। আচ্ছা, এই যে দেখো একটা বলের মতো অংশ, আর এখানে কি একটা কোটরের মতো অংশ। এই যে বল আর কোটর, বলের ভিতর কোটরের ভিতর বলটা চারিদিকে তোমার মুভমেন্ট করতে পারবে, সেক্ষেত্রে এই যে মুভমেন্টটা আমি করতে পারতেছি, এটা কিন্তু আমার কাঁধের ক্ষেত্রে দেখা যায়। কাঁধে তোমার ওই যে কাঁধে এবং পায়ে শ্রোণীচক্রের যে হাড়টুকু ওখানে তোমার, তাহলে দেখো এই জায়গায় এটাকে আমরা কি বলতে পারতেছি? বল ও কোটর তো বলতেছি,
মেইনলি সাইনোভিয়াল অস্থিসন্ধিটা, মানে অস্থিসন্ধিকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা পূর্ণ সচল, একটা হচ্ছে অর্ধ সচল বা ঈষৎ সচল, এবং আরেকটা হচ্ছে তোমার নিশ্চল। সেক্ষেত্রে ওইখানের ভিতরে আমরা মানে প্রকারভেদ এরকম ভিতরের দিকে যাইতে থাকলে সেক্ষেত্রে বল ও কোটর যেটা দেখতে পাই, মানে কাঁধে মেইনলি তোমার বল ও কোটর সন্ধিটা থাকতেছে, যেটা কি করতেছে ওই কোটরের ভিতর বলটা তুমি চারদিকে মুভমেন্ট করাইতে পারতেছো। এইটাকে তাহলে আমরা সাইনোভিয়ালের অন্তর্ভুক্তও করতে পারি, কারণ সাইনোভিয়ালের ক্ষেত্রেও আমরা এই অস্থির সন্ধি মানে একের অধিক অস্থির সন্ধি একসাথে থাকতেছে আর এটা মুভমেন্ট ফ্লেক্সিবল হচ্ছে। তাহলে সাইনোভিয়ালও তুমি বলতে পারো। ওর ভেতরে আবার প্রকারভেদ আলোচনা করলে সেক্ষেত্রে আমরা বল ও কোটর বলতে পারি। তাহলে এই যে বল ও কোটর অস্থিসন্ধিতে অস্থির মাথায় গোল অংশটা, এই যে গোল একটা অংশ থাকে যেটা কোটরের ভিতর আটকানো আছে, কোটরের ভিতর চারদিকে হচ্ছে ওইটা বাঁকানো যায়, চালনা করা যায়, সকল দিকে নড়াচড়া করানো সম্ভব। এই যে সকল দিকে নড়াচড়া করানো যায়। তাহলে কাঁধের অস্থিসন্ধিতে আমরা কি দেখতে পাইতেছি, সাইনোভিয়াল যে অস্থিসন্ধি, যেখানে তোমার এটা কি আছে বল ও কোটর সন্ধিটা হচ্ছে মেইনলি, মানে ক্ষুদ্র প্রকারভেদের দিকে যাইতে গেলে আমরা বল ও কোটরটা দেখতে পাই। তারপরে আসো কি বলছে পরের প্রশ্নটায়, টেন্ডন ও লিগামেন্টের মধ্যে পার্থক্য। ঠিক আছে, টেন্ডন আর লিগামেন্টের ভিতর যখন পার্থক্য আমি বলতেছি, মেইন পার্থক্যটা হচ্ছে টেন্ডন পেশি এবং অস্থিকে সংযুক্ত করে। কি করতেছে দেখো, মাংসপেশির প্রান্তভাগ রজ্জুর মতো হয়ে অস্থি গাত্রে, তাহলে পেশির সাথে অস্থি সংযুক্ত হচ্ছে, এটা মেইনলি টেন্ডনের বৈশিষ্ট্য। এবং অস্থির সাথে অস্থি সংযুক্ত হইলে দেখো অস্থির সমূহ বলছে, তার মানে একের অধিক অস্থি সমূহ, তার মানে অস্থির সাথে অস্থি সংযুক্ত হইলে লিগামেন্ট। এরপরে টেন্ডন কিরকম, ঘন শ্বেততন্তুময়, আর এটা কি শ্বেততন্তুও থাকে পিত্ততন্তুও থাকে, এরকম মানে ভিতরে স্ট্রাকচারটা নিয়ে হচ্ছে তোমার টেন্ডন গঠিত হয়। স্থিতিস্থাপকতা টেন্ডনের কিছুটা কম, আর টেন্ডনের তুলনায় লিগামেন্টের স্থিতিশীলতা হচ্ছে বেশি। তন্তুগুলো শ্বেতবর্ণের শাখাবিহীন। আচ্ছা, এখানে কোনো শাখা থাকে না। আমি যদি তোমাকে ওর চিত্রটা একটু এঁকে দেখাইতে পারি তাহলে তুমি সহজে বুঝতে পারবে। দেখো শাখাবিহীন কেন বলছে, টেন্ডনটা হচ্ছে এরকম হয় দেখতে, এরকম সূক্ষ্ম তন্তু, আরেকটা তন্তু, আরেকটা তন্তু, এরকম অনেকগুলো তন্তু একসাথে ধরো আছে। এটাকে আমি ধরে আটি পাকাইলাম, আটি পাকাইলে মোটা একটা দড়ির মতো অংশ তৈরি হবে না, ওই দড়ির মতো অংশটাই হচ্ছে আমার টেন্ডন। তাহলে ওর কি কোনো শাখা প্রশাখা আছে? না, এটা হচ্ছে শাখাবিহীন। আর এই যে তোমার লিগামেন্টটা হচ্ছে তোমার শাখা প্রশাখা যুক্ত থাকে কোষগুলা, দেহের কাঠামো গঠন করে, দৃঢ়তা প্রদানে সাহায্য করে, অস্থি বন্ধনী গঠনে সাহায্য করে এবং চাপ টানের বিরুদ্ধে যান্ত্রিক প্রতিরোধ তৈরি করে। এখন টেন্ডনের যে কাজটা, এটা আমি তোমাকে আরেকটু ডিটেলসে বলি। টেন্ডন কি করে, এই যে দেখো দৃঢ়তা প্রদান এবং অস্থিবন্ধনী গঠনে সাহায্য করে, চাপ টান প্রতিরোধ। এখন এই যে টেন্ডনটা পেশি আর অস্থিকে সংযুক্ত করবে। এই যে আমাদের এইখানে ধরো হাতের যেই পেশিটা, এখানে কি থাকতেছে, হিউমেরাস থাকতেছে, আর এদিকে কি থাকতেছে, আলনার রেডিয়াস। এখন ওই পেশির কারণে এই হাড়টাকে আমি, এই দিকের হাড়টাকে আমি কাছে আনতে পারতেছি, দূরে নিতে পারতেছি। তাহলে এইখানে যে পেশিটা আছে উপরেরটাকে আমরা কি বলি, এটাকে বাইসেপস বলি। তাহলে এইখানের অস্থিটা, এই অস্থিটার সাথে এই পেশিটা আচ্ছাদন করে আছে, তাই না? অস্থির উপরে পেশি আচ্ছাদন করে থাকে, তখন এই বাইসেপস যে পেশি আর নিচের দিকে থাকতেছে ট্রাইসেপস, এই পেশির এখান থেকে তোমার সরু তন্তু গিয়ে এইখানের যে হাড় দুইটা আছে ওই দুইটার সাথে আটকানো। এখন যখন আমি হাতটা এরকম করতেছি, মানে এই আলনা রেডিয়াসকে যখন হিউমেরাসের কাছে আনতেছি, তখন কি হচ্ছে, এই বাইসেপস পেশিটা সংকুচিত হয়ে এটাকে একটা টান দিচ্ছে। পেশির ভিতরে তোমার স্নায়ুতন্ত্র চালনা হয়, মানে স্নায়ুতন্ত্র আছে, যার জন্য পেশি সংকুচিত প্রসারিত হইতে পারে। তখন আমি যখন এইটাকে টান দিচ্ছি, মানে পেশিটা যখন সংকুচিত হচ্ছে, এদিকে একটা টান লাগতেছে, টানের ফলে এই হাড়টা আমার কাছে চলে আসতেছে। আবার উল্টা কাজটা হইলে কি হয়, টেন্ডন যখন ওকে টান দেয় তখনও পিছন দিকে চলে যায়, টেন্ডন এই দিক থেকে উল্টা দিকে টান দিচ্ছে, তাহলে উল্টা দিকে যখন টান দিবে তখন এটা আবার পিছন দিকে চলে যাবে। তাহলে এই যে পেশি আর অস্থির ভিতরে এই যে তন্তুর মতো অংশটা হাড়ের সাথে যুক্ত আছে, এটাকে আমরা বলবো মানে টেন্ডনের কাজটা। আর লিগামেন্টের কাজ কি দেখো, হাড়ের সাথে হাড়, এই যে আমি যখন সাইনোভিয়াল অস্থিটা আঁকছিলাম, এই সাইনোভিয়াল অস্থিটা এরকমভাবে, এই যে দেখো অস্থি আর অস্থিকে যখন আমি স্কচ টেপের মতো অংশ দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত আটকাই দিছিলাম যাতে স্থানচ্যুত হইতে না পারে, এই কাজটা মেনলি করে হচ্ছে আমার লিগামেন্ট। তাহলে হাড়কে আটকে রাখে
এতে অঙ্গটি সব দিকে সোজা বাঁকা হয়ে নড়াচড়া করতে পারে। ওই হাড় দুইটাকে একসাথে আটকে রাখার কাজ করতেছে হচ্ছে এই যে স্কচ টেপের মতো আটকে রাখছে, এটা হচ্ছে লিগামেন্টের কাজ। আরও কিছু ইনফরমেশন যদি আমি তোমাকে বলি, এরকম একটা প্রবাদ শুনছো না, সঙ্গ দোষে লোহা ভাসে। সেক্ষেত্রে অস্থি আর অস্থিকে যখন এই লিগামেন্টটা আটকায় রাখতেছে, দেখো অস্থি আর অস্থির পাশে যখন এই লিগামেন্টটা অবস্থান করতেছে, আমরা কি জানি অস্থি হচ্ছে তোমার কিছু ধাতুর যে যৌগ, ক্যালসিয়ামের যৌগগুলো জমা হয়ে অস্থি তৈরি হয়। সেক্ষেত্রে ক্যালসিয়ামের যৌগ হাড়ে জমা হওয়ার সময় যদি এই লিগামেন্টের উপর জমা হয়ে যায়, সেক্ষেত্রে মাঝে মাঝে আমরা লিগামেন্টে ক্যালসিফিকেশন ঘটতে দেখি। ক্যালসিফিকেশন হচ্ছে হাড়ের মতো এরকম শক্ত হয়ে যাওয়া। লিগামেন্টে ক্যালসিফিকেশন ঘটে, ক্যালসিফিকেশন ঘটে, কিন্তু এই জায়গায় ক্যালসিফিকেশন ঘটে না। আবার আরেকটা কথা যদি বলি, টেন্ডন যদি একবার ছিঁড়ে যায়, মানে তুমি যদি ভারী কিছু উঠাইতে যাও বা দৌড়ঝাঁপ করতে যাও, সেক্ষেত্রে টেন্ডন যদি ছিঁড়ে যায় এটা কিন্তু কখনো আর রিপেয়ার হয় না। কিন্তু লিগামেন্ট যদি ছিঁড়ে যায়, লিগামেন্ট কিন্তু আবার রিপেয়ার হতে পারে, মানে তুমি কিছুটা সুস্থতা লাভ করতে পারো বলে আমরা আশা করতে পারি। তাহলে এরকম আরও পার্থক্যগুলো আছে। এই পার্থক্যগুলো 2 নম্বরের জন্য এতগুলো পার্থক্য লাগে না, যতটুকু মানে অনেকগুলো পড়বো, অবশ্যই অনেকগুলো পড়ার পরে যে কয়টা মনে থাকবে পরীক্ষার খাতায় ওই সবগুলো লিখে দিয়ে আসবো। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।